দেখো আজকে আমরা কম্পিউটার জেনারেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কম্পিউটারের ফান্ডামেন্টাল ক্লাস, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে আমরা জানছি কম্পিউটার কী, কত ধরনের হয়। হ্যাঁ, এবার আজকে আমরা কম্পিউটার জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, ঠিক আছে। আমরা কম্পিউটারের এখন যে বর্তমান পজিশানে আছি, সেই পজিশানে আসার আগে কম্পিউটার কী অবস্থায় ছিল, মানে প্রথম যখন আবিষ্কার হয়, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। ওকে, আনুমানিক 1945 বা 40 সাল থেকে 56 সাল পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়ের কম্পিউটারগুলোকে বলা হয় ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, ঠিক আছে। তো এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার তোমার সেখানে কি, ওই কম্পিউটারে কি তৈরি, মানে কী দিয়ে ইউজ হতো, সেখানে ইউজ হতো ভ্যাকুয়াম টিউব বলে একটা জিনিস ইউজ হতো। এই ধরনের জিনিস, লাইটের মতন ভ্যাকুয়াম টিউব ইউজ হতো। এই ভ্যাকুয়াম টিউব ইউজ করে কম্পিউটারটা তোমার অপারেট হতো। এবার কম্পিউটারে কী হতো তখন তো এখনকার মতন সব কিছু কাজ হয় না। তখন কম্পিউটার ক্যালকুলেশন হতো, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত ক্যালকুলেশন হতো এবং সেই লাইটের মাধ্যমে এগুলো ডিসপ্লে হতো। তো এই প্রথম প্রজন্মের কম্পিউটার আবিষ্কার হওয়ার আগেও কিন্তু অনেক ইতিহাস আছে, ঠিক আছে। জাস্ট আমি একটু তোমাদের কম্পিউটারের ইতিহাসটা আলোচনা করে দিই। এখানে আমার ডিটেলসে দেওয়া নাই, এইখানে হয়তো একটু ডিটেলসে করেছিলাম আমি কম্পিউটারের ইতিহাসটা, মানে আবিষ্কার হওয়ার আগে কি পজিশানে কম্পিউটারটা ছিল, তার আগে কি হয়েছিল, মানে কম্পিউটার তৈরি হওয়ার পিছনে কি আছে। মেন জিনিস কিন্তু কম্পিউটার তৈরি হওয়ার পিছনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের হিসাব করা, গণনা করা। মানে গণনা করার জন্যই কিন্তু কম্পিউটারটা তৈরি হয়েছিল, ক্যালকুলেশন করার জন্য। আমরা এই কারণে কম্পিউটারকে বলে থাকি গণক যন্ত্র বলে থাকি। কম্পিউটারকে কী বলে থাকি? গণক যন্ত্র, ঠিক আছে। তাহলে তার আগের ইতিহাসটা আমরা একবার জেনে নিই যে কম্পিউটারের ইতিহাসটা কি। কম্পিউটার এইটা এসছে, ঠিক আছে। তার আগে কি আছে এটা, আচ্ছা এইখান থেকে আমরা কম্পিউটার ইতিহাসটা একটু জাস্ট চোখ বুলিয়ে নেব, দেখে নাও। হিস্ট্রি অফ কম্পিউটার এইরকম যে কম্পিউটার আমরা দেখছি, এই কম্পিউটারের তৈরি হওয়ার আগে কি ছিল, ঠিক আছে। মানে কম্পিউটার আস্তে আস্তে উন্নত মানে এসছে পর্যায়ক্রমে, মানে বিভিন্ন রকমভাবে এসছে। তো প্রথম ধরে নাও আনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দে ওই দাগ টানা শুরু করেছিল পাথরের ওপর হিসাব করার জন্য। দাগ টানা হতো, ইতিহাসে আমরা পড়েছি দাগ টানা হয়েছিল, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন যখন হিসাবের প্রয়োজন আসতে লাগলো, হিসাব নিকাশের প্রয়োজন না থাকলে তো বুঝতে পারবে না। আস্তে আস্তে মানুষ হিসাবের চাহিদাটা বুঝতে পারলো যে হিসাব দরকার। হ্যাঁ, আগে যেমন লেনদেন প্রথা ছিল, একটা জিনিস দিয়ে আর একটা জিনিস নেওয়া হতো, ঠিক আছে। তো সেই রকমভাবে হিসাব আনার জন্য একটা ফার্স্ট আবিষ্কার হয়েছিল অ্যাবাকাস বলে একটা যন্ত্র আবিষ্কার হয়েছিল। অ্যাবাকাস কিন্তু এখনও চলে, এখনও ক্যালকুলেশন হয়, অ্যাবাকাস এখনও শেখানো হয়, ঠিক আছে। ওকে, অ্যাবাকাস। তো অ্যাবাকাসের পরে অ্যাবাকাসটা দেখো এইরকম একটা যন্ত্র, ঠিক আছে। এইরকম একটা যন্ত্র, এখানে গুটি থাকে, এই গুটিগুলোকে তোমার তুলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। এখান দিয়ে বড় বড় ক্যালকুলেশন করতে পারবে তুমি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশন করা যায়। এই অ্যাবাকাসের ট্রেনিং হয়, বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেটা। তো এই অ্যাবাকাস হয় প্রথমে আবিষ্কার। অ্যাবাকাসের পরে নেপিয়ার্স বোন বলে তোমার এই একটা ধরনের এই ধরনের একটা মেশিন আবিষ্কার হয়। এই যে রডের মধ্যে এই সমস্ত এগুলো দিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেশন এগুলো করতে পারতো, ঠিক আছে। নেপিয়ার্স বোন, ঠিক আছে। তো নেপিয়ার্স বোন, চলে আসো ভিতরে বসো, এদিকে বসো, এদিকটাতে বসো, সামনে বসো, সামনে আসো, কিছু নিতে হবে না, সামনে চলে আসো, ঢুকে যাও। আচ্ছা, নেপিয়ার্স বোন বলে এরকম একটা মেশিন ছিল যেখানে তারা ক্যালকুলেশন করতো, ঠিক আছে, সেই সময়ে। তারপরের স্টেজ, এটার পরে আমাদের যেটা এলো পাস্কালাইন বলে এরকম একটা যন্ত্র এলো, এখানেও ক্যালকুলেশন করা হতো, ঠিক আছে। তো কম্পিউটার তৈরি হওয়ার আগে কত রকমের ক্যালকুলেশন যন্ত্র বার হয়েছিল, ঠিক আছে। এরকম একটা যন্ত্র বার হয়েছিল যে যন্ত্রের সাহায্যে ক্যালকুলেশন হতো। ওকে, খুব ডিটেলসে পড়তে গেলে এগুলো দরকার হয়, আমি জাস্ট ওভারভিউ করে বেরিয়ে যাচ্ছি। তারপরে জ্যাকওয়ার্ড লুম বলে একটা, এই যে আমাদের ছাপাখানার যে মেশিনগুলো ছিল, ছাপাখানায় কাপড় টাপড় বোনা হতো, সেইখানে ক্যালকুলেশন করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য, হিসাব করার জন্য এইগুলো ব্যবহার হতো। জ্যাকওয়ার্ড লুম বলে একটা মেশিন। ওকে, এই ধরনের জিনিস এখানে কিন্তু গণনা করা যেত, হিসাব করা যেত। তারপরে প্রথম যে কম্পিউটার আবিষ্কার হয়েছিল, বলেছিলাম যে কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ
এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ ডিফারেন্স ইঞ্জিন বলে একটা এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন, দুই ধরনের এই যে মেশিন দেখতে পাচ্ছ, এই দুটো কি কম্পিউটার দেখে মনে হচ্ছে? অথচ এটাই আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ প্রথম, আর তাকে বলা হয় কম্পিউটারের জনক, ফাদার্স অফ কম্পিউটার। ঠিক আছে, তো কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তো এই চার্লস ব্যাবেজ, এই হচ্ছে চার্লস ব্যাবেজ, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই আবিষ্কার করেছিল। এই ধরনের এটা এখানে ক্যালকুলেশন করা হতো। কীভাবে করতো আমি দেখিনি, ইউটিউবে দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, চোখে তো দেখিনি, আর এই মেশিন এখন নেইও, থাকলে হয়তো মিউজিয়াম টিউজিয়ামে আছে। তো এই হচ্ছে কম্পিউটারের সূত্র, মানে বীজ এইখান থেকে। কিন্তু এইটা দেখেও আদৌ কোনো জায়গায় আমরা যে কম্পিউটার ইউজ করি সেই কম্পিউটার মনে হচ্ছে না। তো এখান থেকে কিন্তু সেই আসল ক্যালকুলেশনটা আসে। তারপরে মডার্ন কম্পিউটার যেটাকে আমরা বলি ইনিয়াক এবং ইউনিভ্যাক, এই যে ইনিয়াক আছে এই ধরনের যে কম্পিউটারটা, ফার্স্ট এটা তখন কম্পিউটারে এলো, এইখানে সেই ভ্যাকুয়াম টিউব দিয়ে আমাদের লাইট দিয়ে ক্যালকুলেশন হতো। কত বড় বড় সাইজ দেখো একটা কম্পিউটার। ঠিক আছে, তারপরে এলো ইউনিভ্যাক, এই যে ডিজিটাল কম্পিউটার বলি প্রথম আমরা এটাকে। তো এইখানে এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার, এখানে আমাদের ইউজ হতো ভ্যাকুয়াম টিউব। এইখান থেকে মোটামুটি শুরু হয় কম্পিউটারের মানে মানে প্রজন্ম আমরা বলতে থাকি। ঠিক আছে, কম্পিউটার জেনারেশন বলতে থাকি এইখানে। তো এই কম্পিউটারের জেনারেশনটা এবার তোমাদের আমি দেখাচ্ছি যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার আমরা যেটা ইউজ করছি এত সাল থেকে এত সাল পর্যন্ত এখানে এইটা ইউজ হতো। এই ধরনের কম্পিউটারগুলোকে বলা হতো ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। তারপরে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলা হয়, ট্রানজিস্টার ব্যবহার হতে শুরু করলো। এই যে ট্রানজিস্টার, এই জিনিসগুলোকে ট্রানজিস্টার বলা হয়। এই মেশিন, এই জেনারেশন কম্পিউটার সেকেন্ড জেনারেশন 56 থেকে 63 পর্যন্ত প্রায় একটা ঘরের সমান সাইজ। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করা হতো, ট্রানজিস্টার ব্যবহার হতো। এই ভ্যাকুয়াম টিউব উঠিয়ে দিয়ে ট্রানজিস্টার ব্যবহার করতে লাগলো। ঠিক আছে, তারপরের জেনারেশানে চলে এলো আইসি, এইটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বলা হয়। ঠিক আছে, আইসিটা আমরা এখনও বিভিন্ন রকমের বোর্ডে, ইলেকট্রনিক্স বোর্ডে আইসি ইউজ করে থাকি। দেখবে মোবাইলের বোর্ড পুড়ে গেছে, আইসি পুড়ে গেছে, এরকম কিছু শুনতে পেয়ে থাকবে টার্মস। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, তাহলে সেই আইসি ইউজ হতে লাগলো এবং কম্পিউটারটা অনেকটা এই ধরনের দেখতে শুরু হলো, মানে আমাদের যেটা চোখে লাগে সেই রকম। ঠিক আছে, এইটা আকারগত ছোট হতে লাগলো। ঠিক আছে, তা এই জেনারেশান। তারপরে যে জেনারেশান মানে এখন পর্যন্ত যে ফোর্থ জেনারেশান বলুন, 1971 থেকে বর্তমানে যে চলছে কম্পিউটার, সেইগুলো কিন্তু মাইক্রো প্রসেসরের উপর বসে চলছে। এই রকম হচ্ছে প্রসেসর, এই প্রসেসর যেটাকে আমরা সিপিইউ বলি। ঠিক আছে, এই প্রসেসর দিয়ে এখন কাজ হয়, বোর্ডের সাথে এই প্রসেসরটা লাগা থাকে। ঠিক আছে, এই প্রসেসরই সমস্ত রকমের ক্যালকুলেশন করে। এই জেনারেশান কম্পিউটার এই রকম দেখতে হয়। ঠিক আছে, এরপরে কি, এরপরে যে জেনারেশান ফিফথ জেনারেশান যেটাকে আমরা বলছি, বর্তমান থেকে অ্যান্ড বিয়ন্ড, শেষ মানে এখন পর্যন্ত ধরেন তার আর কোনো জেনারেশান আসেনি, যেটাতে আমরা সব থেকে বেশি ইউজ অফ দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা কি বলছি এআই। এআই নামটা শুনেছি, এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এমএল, মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিং মানে হচ্ছে এআই এবং এমএলের ব্যবহার করে একটা রোবট তৈরি করা যায়, রোবটকে ইনস্ট্রাকশন দেওয়া যায়। এআই কী হয়, এআই অ্যাজ এ হিউম্যানের মতন আচরণ। ঠিক আছে, মনে হবে যে একজন মানুষের সাথে কথা বললে, যেমন রোবট সাথে যখন কথা বলবে সে মানুষের মতন কথা বলবে। ঠিক আছে, আমরা এখন বর্তমানে বিভিন্ন অ্যাপস দেখতে পাই, চ্যাট জিপিটি, তারপরে আরও বিভিন্ন এআই অ্যাপস দেখতে পাই। হ্যাঁ, যেগুলো কি হয়, মনে হয় যে আমি কথা বলছি, আমার সাথে কথা বলছে, মনে হচ্ছে একজন কেউ মানুষ কথা বলছে। ঠিক আছে, তো কিন্তু ওটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, যার বাংলা কি কৃত্রিম বুদ্ধিমত্তা এরকম বলা হয়। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, তো এই এআই এর ব্যবহার এখন চলছে এবং চলবেও ধরে নাও। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ব্যবহার হতো, আমাদের প্রশ্ন যেটা থাকে, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ব্যবহার হতো ভ্যাকুয়াম টিউব, তারপরে ট্রানজিস্টার, তারপরে আইসি, তারপরে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এই কটা আমরা চারটে জেনারেশন মাথায় রাখলেই হবে। ঠিক আছে, চারটে জেনারেশন মাথায় রাখতে হবে, ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টার, আইসি এবং মাইক্রোপ্রসেসর। ওকে, বিভিন্ন পরীক্ষাতে পড়ে এবং সেখানে আমরা দেখতে পাই ভ্যাকুয়াম টিউব রিলেটেড যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার এরকম ছিল, তারপরে আইসি ব্যবহার হলো, ট্রানজিস্টার ব্যবহার হলো, আইসি ব্যবহার হলো এবং এইটা ব্যবহার হলো। ঠিক আছে, আর ফিফথ জেনারেশান যদি আমরা বলি, তো ফিফথ জেনারেশানের এআই আমাদের চলছে, রোবোটিক্স যেগুলো আছে সেইগুলো। তো এইটারই আমি একটু আগে বাংলাতে যেটা আমি করলাম, ঠিক আছে, যে বাংলা একটু জাস্ট বর্ণনা করে এখানে দেওয়া আছে যে কম্পিউটারের 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম 1940 বা 45 থেকে 56, এইগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, এটা আনুমানিক যেহেতু। ওকে, তাহলে সেখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ব্যবহার হতো, ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, আকারে অনেক বড় এবং অনেক জায়গা দখল করে থাকতো, প্রচুর তাপ উৎপন্ন হতো, মানে হিট হয়ে যেত। ঠিক আছে, বিদ্যুৎ খরচা অনেক বেশি ছিল, প্রোগ্রামিংয়ের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো,
মেশিন ল্যাঙ্গুয়েজ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ একটু পরে বুঝবে এগুলো। হ্যাঁ, কোডিং ব্যবহার করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে 0 1 দিয়ে কাজ হতো, গতি ছিল ধীর এবং নির্ভরযোগ্যতা ছিল কম। এই যে ইনিয়াক, ইউনিভ্যাকের যে নামগুলো বললাম তোমাদের দেখালাম, এটা ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ঠিক আছে। ওকে, সেকেন্ড জেনারেশন যখন এলাম সেখানে কি হলো, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার করা শুরু হলো। ট্রানজিস্টারের ছবি তো দেখালাম আমি, ঠিক আছে, এবং আকারে ছোট, বিদ্যুৎ খরচাও অনেকটা কম, একটু মানে স্পিড বাড়লো, প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার হতে শুরু করলো, এবং কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন কোবল, ফোরট্রান এগুলোও ব্যবহার করা শুরু হয়েছিল সেই সময়তে, ঠিক আছে। তো এবং এর রক্ষণাবেক্ষণ ছিল সহজ। IBM, এই যে নামগুলো দেখতে পাচ্ছ সেই জেনারেশন কম্পিউটারের নাম ছিল এইগুলো, ঠিক আছে। হ্যাঁ, IBM-এর এই মডেলটা এগুলো মডেল, ঠিক আছে। তাহলে এই নামগুলো তখনকার জেনারেশনে ছিল। এগুলো অনেক সময় অনেক পরীক্ষাতে পড়ে, হ্যাঁ, যে ইনিয়াক কোন জেনারেশন কম্পিউটার বা IBM এই মডেল কোন জেনারেশন কম্পিউটার, ঠিক আছে, একটু অনেক পরীক্ষাতে পড়তে দেখেছি আমি। ওকে, থার্ড জেনারেশন যেটা আমরা, যেখানে ট্রানজিস্টার পরে আমরা চলে এলাম IC-তে, ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। তো ইন্টিগ্রেটেড সার্কিট তোমার আকারে আরও ছোটো হয়ে গেল, অনেক বেশি গতি হয়ে গেল, বিদ্যুৎ খরচাও কম, এবং সফটওয়্যার বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হতে থাকলো। আমাদের অপারেটিং সিস্টেম মানে এখন বর্তমানে আমরা যে কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি আমরা, উইন্ডোজ, তারপরে তোমার লিনাক্স, ইউনিক্স, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করো। তোমরা মোবাইলে কি ইউজ করো? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন আছে, তোমরা যেটা ইউজ করো দেখবে অ্যান্ড্রয়েড ইউজ করো। ম্যাক হয়, ঠিক আছে, অ্যাপেলের যেটা হয় সেখানে ম্যাক ইউজ হয়। ওকে, কম্পিউটার অনেক বেশি হয়ে ওঠে এবং এইগুলো হচ্ছে সেই জেনারেশনের কম্পিউটারের একটা উদাহরণ। তারপরে চলে আসি আমরা ফোর্থ জেনারেশন, যেটা আমরা বর্তমানে ইউজ করছি, ঠিক আছে, বর্তমানে এখনও ইউজ করছি। এখানে আইসির পরিবর্তে যে জিনিসটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এবং ডেস্কটপ পার্সোনাল কম্পিউটার, এগুলো তৈরি হওয়া শুরু করলো, যেগুলো আমরা এখন বর্তমানে কিনি। এগুলো অনেক ক্ষমতা বেশি, সংরক্ষণ ক্ষমতাও বেশি, ব্যবহার সহজ, দামও কম, এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়, ঠিক আছে। নেটওয়ার্কিংয়ের ধারণাও আছে, আমরা কম্পিউটার নেটওয়ার্কিংটাকে ইউজ করতে পারি, ইন্টারনেট বা এই সমস্ত যে ব্যবহার, নেটওয়ার্কিংয়ের ব্যবহার এগুলোও করতে পারি। এই যে IBM PC, অ্যাপেল, এই যে নামগুলো দেখতে পাচ্ছ আমাদের IBM PC, IBM PC বলে নয়, বর্তমান যে সমস্ত পিসিগুলো আমরা ইউজ করছি, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে, সবগুলো হচ্ছে আমাদের এই প্রজন্মের, এখন চতুর্থ প্রজন্মের, ঠিক আছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটার জেনারেশন সম্বন্ধে একটু ছোট্ট করে ফিফথ জেনারেশনের, তারপরে হচ্ছে ফিফথ জেনারেশন যেটাকে বললাম বর্তমান ও ভবিষ্যৎ, ঠিক আছে। আমাদের যেটার পর চলছে সেটা হচ্ছে AI, ঠিক আছে, AI ভিত্তিক কম্পিউটার, ঠিক আছে। তো AI ভিত্তিক কম্পিউটার এবং সেখানে বিভিন্ন ধরনের রোবোটিক সিস্টেম, এই সমস্ত যে জিনিসগুলো আছে, এর মানে ইউজ সব থেকে বেশি হচ্ছে বর্তমানে। তোমরা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ যেগুলো AI দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস AI দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসগুলোর ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। AI যেমন কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। AI তোমার ভালো কাজেও লাগতে পারে, তুমি তাকে যদি মিসইউজ করা হবে, ঠিক আছে। তাহলে কোনো একজন মানুষের চেহারা দিয়ে অন্যরকম ভিডিও বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এই যে মানে এন্টারটেনমেন্ট করার জন্য, হ্যাঁ, ফেস, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো মিসইউজ হয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের যে মিসইউজ আছে এবং তার জন্য আছে তোমার, দেখা গেলো যে শাস্তির ব্যবস্থাও আছে, যদি তুমি মিসইউজ করো সেরকম শাস্তি হবে, যেটাকে বলা হয় সাইবার ক্রাইম হতে পারে, ঠিক আছে। তো এই ফিফথ জেনারেশন, এটাকে ছোট্ট করে সংক্ষেপে যদি আমরা তুলনা করতে যাই, এই যে এটা দেখতে পাচ্ছ, ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব অনেক বড় এবং মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ হতো। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এই কোনটার ব্যবহার কী ছিল, ঠিক আছে, এই কটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। অনেক সময় পরীক্ষাতে পারে যে থার্ড জেনারেশনে কী ইউজ হতো, ট্রানজিস্টার না IC, ঠিক আছে। তো ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টার, IC, মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। এই কটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই মোটামুটি কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয় এই জেনারেশনটা। তাহলে এখন যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কম্পিউটারের জেনারেশন বা প্রজন্ম, এই প্রজন্মে ভাগ করা হয়, ঠিক আছে।